আসসালামু আলাইকুম। আশা করি শোনা যাচ্ছে এবং শুনতে পাচ্ছেন। শুনতে পাওয়া গেলে একটু ক্লিয়ার বলতে হবে যে ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি। যদিও আমাদের আজকে স্বভাবতই বাংলা ক্লাস ছিল রুটিন অনুসারে, স্বভাবতই আজকে বাংলা ক্লাস ছিল, কিন্তু বাংলা ক্লাসটা যেহেতু আমাদের স্যার নিতে পারবেন না, এই কারণে আমাদের ইংরেজি ক্লাসে চলে আসলাম। ঠিক আছে, ওকে। আপনারা একটু দ্রুত জয়েন হয়ে যেতে হবে। সব কিছু একটু ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে দ্রুত। হ্যাঁ, অনেকের জন্য প্রথম ক্লাস, কারণ গতকাল ভর্তি হয়েছেন, অনেকের জন্যই প্রথম ক্লাস। অনেকের জন্য প্রথম ক্লাস, তাদের জন্য আমরা দুই এক মিনিট কথা বলবো। যদিও অনেকগুলা বিষয়ই গতকাল ওরিয়েন্টেশন ক্লাসে আমার ক্লিয়ার করার দরকার ছিল। প্রাইভেট গ্রুপের যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন আমার ছোটখাটো একটা ইনজুরি, পায়ে একটু সমস্যা ছিল, যার কারণে কবির ভাই এখন কেমন আছেন? এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, টুকটাক কথা বলতে পারছি, হাঁটতে পারছি, এর থেকে বড় আর কি। পা ফেলতে পারছি, মোটামুটি ভালো মুভমেন্ট করতে পারছি। আশা করা যায় যে সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আপনাদের এই ক্লাসটা আমাদের গত সপ্তাহে হওয়ার কথা ছিল, তাই না? গত সপ্তাহে মেবি হচ্ছে আমাদের ইংরেজি ক্লাসটা আমি নিতে পারিনি। গত সপ্তাহে আমি ইংরেজি ক্লাসটা নিতে পারিনি, যার কারণে আমাদের আপনাদের একটু একটু দ্রুত অ্যাড হইতে হবে, দ্রুত। আমি কথা বলা শুরু করলে তো পরে বুঝবেন না অনেকেই। এটা যেন না হয় যেন আপনাদের জন্য ক্লাসে এসে ওয়েট করতে হয়। হ্যাঁ, এটা খুবই ডিসগাস্টিং। যদিও আমি বহুবার বলেছি, কিন্তু আপনাদের মনে হয় প্রচুর কাজ থাকে। কি কাজ করেন জানি না, কিন্তু পরীক্ষায় সেটার প্রতিফলন দেখা যায় না। কি নিয়ে ব্যস্ত থাকেন জানি না, তবে পরীক্ষায় সেটার প্রতিফলন দেখা যায় না। তবে আমরা আশাবাদী। ঠিক আছে, দুইটা প্রশ্ন যারা নতুন, একদম নতুনভাবে অ্যাড হয়েছেন তাদের দুইটা প্রশ্ন। একটা হচ্ছে বই কবে পাবো, আরেকটা হচ্ছে যে বই না পাওয়া পর্যন্ত আমরা পিডিএফ গুলা কবে পাবো। পার্টিকুলারলি যারা কিস্তিতে ভর্তি হয়েছেন, যাদের একটু আমার মতো যারা আছেন, যাদের কিছুটা আর্থিক সমস্যা অসঙ্গতি আছে, তারা হয়তো কিস্তিতে একটা সুযোগ নিয়েছেন, তাদের জন্য হচ্ছে বই, তারা বই কবে পাবেন এটা একটা প্রশ্ন। আর বই না পাওয়া পর্যন্ত পিডিএফ গুলা কোথায় পাবেন, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমি ক্লাস শুরু করে দেবো। 1 নাম্বার, যখন আমরা ব্যাচ শুরু করি 47, তো একদম প্রথম যারা ভর্তি হয়েছে তারা বই পাইছে হচ্ছে আপনার প্রায় 4 থেকে 5 মাস পরে। 4 থেকে 5 মাস পরে প্রথম যারা ভর্তি হয়েছে, এবং তাদেরকে ফুল পেমেন্ট অর্থাৎ 5000 টাকা না দেওয়া পর্যন্ত ওইভাবে বই দেওয়া হয়নি, যেহেতু তাদের সময়টা অনেক বেশি চলে গেছিল। 4 থেকে 5 মাস অলরেডি চলে গেছে, কেমন? এবং তখনও কিস্তির সিস্টেমটা ছিল। আর্থিক সমস্যা থাকলে অনেকের ধারণা যে আগে সবাইকে সুযোগ দিলেন না, এখন কেন দিলেন? তখনও কিস্তির সুযোগ ছিল, কিন্তু যেহেতু কিস্তি পরিশোধের সময়সীমা সাধারণত 3 মাস, কিন্তু অলরেডি 4-5 মাস চলে গেছে, সুতরাং ওই প্রেক্ষিতে আর কাউকেই ফুল পেমেন্ট ব্যতীত বই দেওয়া হয়নি। যারা নতুন ভর্তি হয়েছেন তারা যেই দিন ভর্তি হয়েছেন এই দিন থেকে শুরু করে অন এভারেজ আমাদের 35 থেকে 40 দিনের ভিতরে আপনারা বই পেয়ে যাবেন। অনেক কয়দিন বলেন তো? 35 থেকে 40 দিন। ধরেন স্টুডেন্ট যতজন ভর্তি হয় প্রেস থেকে ততটা বই আসে, কারণ আমি তো বই নষ্ট করবো না, আমি বুঝাতে পারলাম। কারণ আমি বইগুলো সাধারণত বাজারে বিক্রি করা হয় না আমাদের পেইড বেসের স্টুডেন্টদের জন্য, যার কারণে স্টুডেন্টস রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের বই প্রেস থেকে আসে। প্রেস থেকে আসতে আসতে যখন অর্ডার দেওয়া হয় প্রেসে, ধরেন আমি তো চাইলেই আর 2 দিনের ভিতরে বই নিয়ে আসতে পারি না, সুতরাং সবকিছু মেনটেন করে আসতে 35 থেকে 40 দিন সময় লাগবে।
এর ভিতরে কথা হচ্ছে যে এর পূর্ব পর্যন্ত আপনাদের পিডিএফ সাপোর্ট, যে টপিকটা থাকবে এটার পিডিএফ সাপোর্টটা দেওয়া হবে ইনশাল্লাহ। এটার পিডিএফ সাপোর্টটা দেওয়া হবে দুইটা জায়গায়। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ একটা জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, দেখবেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সকল নোটিফিকেশন এবং পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দুইটা পয়েন্ট ক্লিয়ার। আর যারা ফুল পেমেন্ট করা আছে, যেমন আপনাদের এখানে অনেকে মানে কিস্তিতে ভর্তি হয় নাই, 5,000 টাকা দিয়েই ভর্তি হয়েছেন, তারা আগের ব্যাচের বইগুলো নিতে পারবেন। আগের ব্যাচের কিছু বই আছে, প্রায় হয়তো বা এখন 25 বা 30 কপি বই হয়তো বা এখনো আছে। আগের ব্যাচের বইগুলো আছে, আপনারা আগের ব্যাচের বইগুলো আপনারা নিতে পারবেন। এখন বলবেন ভাই আগের ব্যাচের বই আর পরের ব্যাচের বইয়ের পার্থক্য কি? আগের ব্যাচের বই আর পরের ব্যাচের বইয়ের কোনো পার্থক্য নেই, আর শুধু রিপ্রিন্ট হচ্ছে। 47তমতে 2বার এটার সংস্করণ করা যাবে না, শুধু রিপ্রিন্ট হচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা চাইলে 20-25 জন চাইলে তারা নিতে পারবেন ফুল পেমেন্ট করে। তখন আপনি 2 দিন অথবা 3 দিনের ভিতরে পেয়ে যাবেন। বোঝানো গেল? এই হচ্ছে আমাদের টোটাল কথাবার্তা। এই পয়েন্টটুকু সবার ক্লিয়ার হলে আমরা একটু ক্লিয়ার লিখে দিব, এরপর আমরা ক্লাসে চলে যাবো। আরেকটু কথা বলি না, আর কোনো কথা নেই, আরেক মানে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব। এই দুইটা পয়েন্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সাধারণ যে মুভমেন্টে পড়াই হয়তো বা আপনার কাছে এরকম নাও লাগতে পারে, কারণ আমার এখনো আপনার মুভমেন্ট করতে যথেষ্ট সমস্যা হচ্ছে বলে আমার কাছে মনে হয়। তো সুতরাং হয়তো বা এতটা প্রাণবন্ত নাও হইতে পারে। ক্লিয়ার হলে আমরা একটু দ্রুত ক্লিয়ার লিখে দিব। ওকে, ক্লিয়ার? ওকে, ভাই আমাদের সাপ্তাহিক এক্সামে জব সলিউশন থেকে প্রশ্ন বিশেষ সেই না, ওই যে আপনার মাসিক টেস্টের জন্য রেখে দেওয়া হয়, তারপরে এই বিষয়টা আমি আরো 2-1 জন আমাকে বলছে, এই বিষয়টা আমি আগামী সপ্তাহ থেকে ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সমস্যা কি? এটা তো সমস্যা তেমন কিছু না। কত মার্কস পাইছেন বলেন, যেখান থেকে এই প্রশ্ন। আচ্ছা, পড়া কিভাবে রিভিশন করতে পারি? ডেইলি পড়া কন্টিনিউ রাখে এই বয়স একটু বলবেন। পড়া কিভাবে কন্টিনিউ? শুক্রবার রিভিশন করবেন, সব শুক্রবার রিভিশন করবেন। শুক্রবার সকাল থেকে শুরু করে টোটাল 1 সপ্তাহ পর রিভিশন করবেন। আর মাসিক পরীক্ষার সিলেবাস রিভিশন করার জন্য, মাসিক পরীক্ষা শুরু করার জন্য আমাদের 4 দিন এই করা হয়। শোনেন, কোনো কিছুতেই হুদাই আনতে সহমত জানাবেন না। জব সলিউশন থেকে যদি প্রশ্ন করেন আপনার সমস্যা কি? সমস্যা আছে, টপিক ভিত্তিক আপনি পড়তেছেন না? পড়তেছেন তো। এখন জব সলিউশন অনেক ছেলে মেয়েদের যেটা ধারণা যে টপিক গুলা পরে জব সলিউশন পড়ে না, কথা তো একই। প্রশ্ন যেখান থেকেই হোক, আপনি কত পাইছেন এটা বলেন। আপনি কি হাইস্ট মার্ক পাইছেন? যিনি হাইস্ট মার্ক পাইছেন উনি কিন্তু এই মন্তব্য করে নাই, আপনি পাইছেন, আপনি পান নাই। তো সুতরাং জিনিসগুলো মাথা থেকে খুব সিম্পল চিন্তা করেন যে আমি এই পরীক্ষায় 1 থেকে 5-এর ভিতরে থাকবো, জানালা শেষ। কোথায় থেকে প্রশ্ন হয়েছে কি হয়েছে না সেটা তো আপনার টেনশনের বিষয় না। আপনার টপিক পড়াতে আছে, আপনি টপিক পড়ে ফেলবেন। ফাইনাল রাউন্ডটা হবে কোথায় বলেন তো? আপনাদের ওই কি বলে, আমাদের ওই কি বলে, মাসিক পরীক্ষা ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আর কথা বাড়ালাম না, আমি ক্লাসে চলে গেলাম। ওকে স্যার, আজকে নিউ বেচ ক্লাস শুরু। আচ্ছা ভাই, জব সলিউশনের জন্য কোন বই কিনতে পারবো? ভাই আমার এক ফ্রেন্ড বই নিতে চায়, ও কিন্তু পেইড বেসের অ্যাডমিট হয় না। পেইড বেসের অ্যাডমিট না হলে বই নেওয়ার দরকার নেই। পেইড বেসের বাইরের স্টুডেন্টদেরকে বই দেওয়া হয় না। নতুনদের জন্য বলে আমরা কিভাবে শুরু করবো? নতুনদের জন্য গতকাল ওরিয়েন্টেশন ক্লাস দিছি, ওই ওরিয়েন্টেশন ক্লাস দেখবেন। ওই ক্লাসে আপনার এখানে আলোচনার বিষয় না। সপ্তাহে 6 দিন ক্লাস, 6 দিনের ক্লাস করবেন, রিভিশন দিবেন, ওরিয়েন্টেশন ক্লাসটা করবেন গতকাল, ওখানে যা যা বলা হয়েছে ওই অনুসারে পড়বেন। আজকে ক্লাস শুরু, আজকে ওরিয়েন্টেশন না। বোঝাতে পারলাম? খাতায় টপিক লিখবেন সিম্পল আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, এরপরে লিখবেন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এটা লেখা শেষ হলে শিরোনাম ডান বা হেডলাইন ডান, এইচডি লিখবেন। ঠিক আছে, এইচডি মানে হেডলাইন ডান, হেডলাইন লেখা শেষ। কিভাবে পড়বেন, কি পড়বেন না পড়বেন, গতকাল ওরিয়েন্টেশন ক্লাস করবেন। ঠিক আছে, ওরিয়েন্টেশন ক্লাসে বিস্তারিত আলোচনা আছে। যদি পারেন এর আগের ওরিয়েন্টেশনটা ক্লাস, ওইখানে আরো বিস্তারিত বলা আছে। যদিও আমি অসুস্থতার কারণে গতকাল খুব কমফোর্টেবলি ক্লাস নিতে পারিনি, আজকেও যে খুব কমফোর্টেবল এতে ক্লাস কথা বলতে পারছি বিষয়টা এরকম না। মুভমেন্ট খুব সহজে হচ্ছে না। ঠিক আছে,
যেহেতু টপিক 6 দিনের রুটিন অনুসারে দেখবেন। আজকে রুটিনটা আমি আবার পেজে পোস্ট করছি। 16 তারিখ দেখবেন আপনার কি কি পড়া আছে, ওটা পড়া কমপ্লিট করবেন। আমার পক্ষ থেকে আপনাকে 4.5 ঘন্টা পড়া দেওয়া হয়েছে। 1.5 ঘন্টা ইংরেজি করবেন, 1.5 ঘন্টা গণিত পড়বেন, 1.5 ঘন্টা জব সলিউশন পড়বেন। ঠিক আছে? কি পড়বেন? এখানে যারা নতুন অ্যাড হয়েছেন দেখবেন গ্রুপের ফিচারে প্রচুর ক্লাস দেয়া আছে, আগের ক্লাস। ওগুলো আপনার ক্লাস না, কিন্তু তারপর আপনি করবেন কেন? ওই যে 1.5 ঘন্টা গণিত পড়তে বলছে, আপনি কি পড়বেন? ওই টপিক ধরে ধরে আপনি গণিত করে ফেলবেন, টপিক ধরে ধরে ইংরেজি করে ফেলবেন, টপিক ধরে ধরে জব সলিউশন করে ফেলবেন। এটা হচ্ছে বুদ্ধিমানদের কাজ। ঠিক আছে? এইচডি মানে আমাদের লিখাটান। আমরা যদি খেয়াল করি, খুব খেয়াল করবেন, আমরা যদি একটু খেয়াল করি, ভাই আজকে তো বাংলা ক্লাস ছিল রুটিনে, এখন ধরেন কেমন লাগে পা ভাঙা নিয়ে বাংলা ক্লাস ছিল রুটিনে, এটা তো প্রথমেই এসে বললাম। আপনি নবাবজাদা আসছেন এখন, বলেন। বাংলা ক্লাস ছিল আমাদের, সালাম স্যার বাংলা ক্লাসটা নিতে পারিনি, জেমে আটকে গেছে, আসতে পারবে না, আস্তে আস্তে 10:30 বেজে যাবে, যার কারণে বাংলা ক্লাসের পরিবর্তে ইংরেজি ক্লাসটা নিচ্ছি। এটাও মিসিং ক্লাস। কেন মিসিং? কারণ এই ক্লাসটা গত সপ্তাহে হওয়ার কথা ছিল, গত সপ্তাহে আমি ক্লাস নিতে পারিনি। বোঝানো গেল? একটু অন টাইমে ক্লাসে আসবেন, একদম এক্স্যাক্টলি 9টা বাজে ক্লাসে চলে আসবেন প্রিয় ভাই, প্লিজ। ওকে ওকে, তার মানে আজকে যারা গতকাল এড হয়েছেন তাদের জন্য আজকে তো প্রথম ক্লাস। এরপর থেকে সকল ক্লাস লাইভ পাবেন আপনার, কিন্তু আপনি আগে রেকর্ড ক্লাসগুলো করে আপনাকে আগায় নেবেন। ঠিক আছে? আর কোনো কথা নেই। আমরা যদি একটু খেয়াল করি, 35তম বিসিএস এর পরে পার্টিকুলারলি 35 থেকে শুরু করে 40তম বিসিএস এ এই আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স থেকে আমাদের কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু যদি খেয়াল করি 40তম বিসিএস থেকে শুরু করে 40তম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস পরীক্ষায় আমাদের অলরেডি 2 থেকে 3 বার প্রশ্ন আসছে। 40তম বিসিএস পরীক্ষা থেকে শুরু করে 46 বিসিএস পর্যন্ত আমাদের 2 থেকে 3 বার এই আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে। তার মানে যে কোনো সময় আমাদের আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। প্রশ্নটা কেমন হয়? একটা সেন্টেন্স দেয়া থাকে এবং ওটাকে বলা হয় এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি সিম্পল সেন্টেন্স, নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্স, নাকি এটা কম্পাউন্ড সেন্টেন্স। প্রশ্নটা হয় আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স এইরকম যে নিচের সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি সিম্পল সেন্টেন্স, নাকি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, নাকি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই জিনিসগুলো আলোচনা করার জন্য আমরা আজকের ক্লাসটা করব। আমরা টোটাল বেসিক সহ পড়বো, কিন্তু প্রশ্নের উত্তর করার জন্য দেখবেন ছোট ছোট আমি ভিডিও দেই। আমরা ক্লাস শেষে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই টোটাল লেকচারটা 5 মিনিটে কিভাবে মনে রাখবো এটা আমরা ক্লাস শেষে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, কমেন্টস বন্ধ করেন ভাই, আমি ক্লাস নিতে হবে তো ভাই। এই যে মারুফা শেখ, এই যে 1 লাইন বেশি বুঝলেন, 1 লাইন বেশি বুঝলে তো ঝামেলা, লাইফে আপনার ঝামেলা হয়ে যায়। আপনি বললেন যে প্রথম থেকে শুরু করো, তা আপনি বাংলা বুঝেন না কেন ভাই? আপনার তো প্রথম থেকে, আপনার ওটা আপনার বলছে, আপনি আপনার মন চাইলে করবেন, না হলে করবেন না। আপনি বুঝেন না কেন? এই যে কথা বললেন মনে হচ্ছে যে আপনার জামাই কেড়ে নিয়েছি আমি, এমন ভাবে কথা বললেন যে ভেবেছিলাম শুরু করব প্রথম থেকে। তা আপনি তো প্রথম থেকেই শুরু করছেন। আপনার রুটিন তো শুরু হয়েছে 16 তারিখ থেকে রে শোনা, বুঝেন না কেন? আপনার 16 তারিখ থেকে শুরু হয়েছে। এখন আপনার 16 তারিখ আপনার পড়া কতটুকু বলেন তো? আমার 1.5 ঘন্টা ইংরেজি, 1.5 ঘন্টা গণিত, 1.5 ঘন্টা জব সলিউশন। আপনার ধরেন আমার ক্লাস থাকলে ক্লাসের বাইরে আপনার ইংরেজি পড়ার দরকার নেই, ওই ক্লাসেই গ্রামার ক্লাসের বাইরে পড়ার দরকার নেই। তাহলে হইলো 4.5 ঘন্টা জব, তাহলে 4.5 ঘন্টা হয়ে গেল। ধরেন ক্লাসের পড়া শেষ করতে আপনার ধরেন 2 ঘন্টা, তাহলে 6.5 ঘন্টা। একজন বিসিএস প্রার্থী 6.5 ঘন্টা কেন পড়বে? একজন বিসিএস প্রার্থীর পড়া উচিত মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। তাহলে বাকি সময় করবেন কি? তা আপনাকে ফ্রি দিলাম, আপনি তো আরো বলবেন যে ভাই আপনি আরো আমার কাছে কিছু টাকা দেন, আমি না চাইতে অনেক কিছু পেয়ে গেছি। এমন যদি হইতো আপনাকে বলতাম যে আপনাকে রেকর্ড ক্লাস করে না, আপনাকে আমি লাইভ ক্লাস দিব না, তখন সেটা বলতে পারতেন। আপনাদের অভিমানের আর শেষ নেই, বুঝতে পারলাম। বললাম যে কমেন্টস বন্ধ করেন, আপনাদের অভিমানের শেষ নেই, আপনাদের আবদারের শেষ নেই, আপনাদের ধরেন কোনো কিছুরই শেষ নেই। বুঝাতে পারলাম? আপনি তো প্রথম থেকেই পাচ্ছেন, আপনি প্রথম থেকেই পাচ্ছেন, আপনি তো সব ক্লাস লাইভ পাবেন, সব ক্লাসই পাবেন, আপনি সকল ক্লাসই আবার লাইভ পাবেন। আমি আপনাকে উপকার করলাম যে পেইড গ্রুপে আমাদের যেহেতু আরো ক্লাস আছে, ধরেন আপনি এই যে 1.5 ঘন্টা গণিত করবেন, আপনাকে যদি 1.5 ঘন্টা গণিত করতে হলে আপনি কি করবেন? আপনার এক সপ্তাহে গণিত ক্লাস হয় একটা, তার মানে আপনি সারা সপ্তাহে শুধু 1.5 ঘন্টা গণিত করবেন, তাহলে আপনি জীবনে চাকরি পাবেন কোনোদিন? কিয়ামতের আগের দিন পর্যন্ত। আপনাকে গণিত করতে বলছি প্রতিদিন 1.5 ঘন্টা,
তাহলে প্রতিদিন 1.5 ঘন্টা আপনি কেমনে করবেন যদি আপনার কাছে ক্লাস না থাকে, যদি আপনার কাছে বই না থাকে? করতে পারবেন? আপনাকে বলছে প্রতিদিন 1.5 ঘন্টা করে ইংরেজি পড়তে। ইংরেজি ক্লাসটা সপ্তাহে একটা, তাই এবং আমি বলেছি আমার ক্লাসের বাইরে পড়ার দরকার নেই। তাহলে আপনার ইংরেজি গ্রামার অংশটুকু ক্লাসের বাইরে আপনার পড়তেই হবে না। তাহলে আপনার এক সপ্তাহে ইংরেজি কোনো পড়াই নেই। তাহলে আপনার পড়া মানে পড়া আছে কি বলেন? কিছু আছে? কিছুই নেই। তো শুধু আন্দাজি কমেন্ট করে লাভ নেই, বুঝতে হবে। মাথা দিয়ে খেলেন, শরীর দিয়ে খেলে লাভ নেই। বুঝতে পারলাম? বিসিএস মাথা দিয়ে খেলতে হয়, মাথা দিয়ে চিন্তা করতে হয়, শরীর দিয়ে চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, একটু বলেন তো রেডি, আমি পড়াই যাই। সরি না, এটা শুধু আপনার প্রশ্ন না তো, ইনবক্স ফাটাই লাইবে। ওকে, একটু রেডি বলে দেন, আমি পড়াই ফেলি। হ্যাঁ, ওকে। ফ্রেজ ইডিয়মস কই থেকে পড়বেন? ওই যে পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে, অথবা আপনার পিডিএফ যদি ভালো না লাগে তাহলে আপনি আপনার যে কোনো বই থেকে পড়তে পারবেন, এবং আপনাকে যখন বই দিয়ে দিব তখন এই বই থেকে পড়বেন। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এই দুইটা জিনিস জন্য আমরা বলেছি যে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স থেকে 40 থেকে শুরু করে 46তম বিসিএস পর্যন্ত আমাদের 3 থেকে 4 বার প্রশ্ন আসছে, 2 থেকে 3 বার প্রশ্ন আসছে। তার মানে আমাদের সময় পরীক্ষা আসতে পারে। সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, এটা আমরা বলেছি বেসিক সহ আলোচনা করব, কিন্তু আমরা মনে রাখার জন্য এত সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে না। আমরা 2 থেকে 3 মিনিটে সবকিছু মনে রাখতে পারবো। ঠিক আছে, ওকে। খাতায় লেখেন সিম্পল সেন্টেন্স। শিরোনাম আমরা কি লিখি বলেন তো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন ক্লাস করেন, আরো যত প্রশ্ন আছে প্রশ্নের উত্তর আমি শেষে দেবো ইনশাল্লাহ, টেনশন নেই। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। প্রশ্নের ধরন কেমন হয় বললাম? একটা প্রশ্ন দিয়ে দেয়, প্রশ্ন দেওয়ার পরে বলে এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, এরকম একটা কথা বলে। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটায় আমরা বাংলা ব্যাকরণ যখন পড়ি তখন বাক্য পড়ি, তাই না? বাংলা বাক্যে গঠন রীতি অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, একটা হচ্ছে যৌগিক বাক্য। বাংলা গ্রামারে গঠনগত অনুসারে বাক্যের যে প্রকারভেদ, ইংরেজি গ্রামারে স্ট্রাকচার অনুসারে বাক্যের একই প্রকারভেদ। আমি আপনাকে নতুন কিছু পড়াচ্ছি না, বাংলা গ্রামারটাই শুধু ইংরেজিতে ট্রান্সলেশন করে পড়াচ্ছি। তো সিম্পল সেন্টেন্সের বাংলা কি বলেন তো? সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য। সিম্পল সেন্টেন্স এর বাংলা হচ্ছে সরল বাক্য। যা যেভাবে লিখতেছে এইভাবে লিখেন, সরল বাক্য। তো এখানে কি কি জিনিস থাকে বলেন তো? সিম্পল সেন্টেন্সের ডেফিনিশন যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব যে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনিট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সে কি থাকে বলেন তো? একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনিট ভার্ব থাকে। তো প্রথম পয়েন্টে লিখবেন একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্ব থাকবে। এখন অনেকের মনে, যারা নতুন, যে ফাইনিট ভার্ব কি? স্যার ফাইনিট ভার্ব তো চিনি না। তাহলে এই যে আইজিপি বাদ দিয়ে পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলোই ফাইনিট ভার্ব। আইজিপি কি বলেন তো? পিতে পার্টিসিপল, জিতে জেরান্ড, আইতে ইনফিনিটিভ। এটা একটু লিখে রাখেন। সিম্পল সেন্টেন্সে কি বলেছি বলেন তো? সিম্পল সেন্টেন্সের পাশে লিখেছি আমি সরল বাক্য, এরপরে বলেছি একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকবে। একটি সাবজেক্ট ও একটি কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। এখন অনেকের ফাইনিট ভার্ব আমরা চিনতে নাই পারি, এতে আমাদের কোনো সমস্যা নাই, যদিও একজন বিসিএস প্রার্থী হিসেবে আপনার এটা জানার উচিত। ফাইনিট ভার্ব কোনটা আমরা যদি না চিনি তাহলে আমরা মনে রাখবো ওই আইজিপি বাদ দিয়ে পৃথিবীতে যা ভার্ব আছে সব ফাইনিট ভার্ব। আইজিপি কি? আইতে আমি বললাম ইনফিনিটিভ, জিতে বললাম জেরান্ট, আর পিতে বললাম পার্টিসিপল। এই 3টা বাদ দিয়ে যত ভার্ব আছে সবকিছু কি বলেন তো? ফাইনিট ভার্ব। আমাদের যদি ক্লজ সম্পর্কে মিনিমাম ধারণা থাকে তাহলে ওখান থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, বা আবারও বলবো যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব যদি থাকে তখন ওটাকে ক্লজ বলা হয়। একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব যদি থাকে ক্লজ বলা হয়। ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি
যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে। একটু খেয়াল করেন তো, আমাদের সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে। আবার ক্লজের ডেফিনিশন আমরা কি বলছি? ক্লজ বলতে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্সটা একটা কি ধরনের ক্লজ বলুন তো? এক ক্লজ বিশিষ্ট একটা সেন্টেন্স। তার মানে 2 নাম্বার লাইন লিখবেন, এটি একটি ওয়ান ক্লজ বিশিষ্ট সেন্টেন্স। এটি একটি ওয়ান ক্লজ বিশিষ্ট সেন্টেন্স। এটি একটি ওয়ান ক্লজ বিশিষ্ট সেন্টেন্স। আমরা যখন ক্লজ আলোচনা করব তখন আমরা ক্লজ প্রধানত 2 প্রকার পাবো, সাধারণত 3 প্রকার, প্রধানত 2 প্রকার পাবো। একটা হচ্ছে আমাদের কি বলুন তো, ডিপেন্ডেন্ট ক্লজ, আর হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা ক্লজের অধ্যায়ে আলোচনা করেছি, করব এবং করছি, এখনো করছি আমি। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে সাধারণত কি থাকে? একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনিট ভার্ব। খুব খেয়াল করেন। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের এই ক্রাইটেরিয়ার ভিতরে আরো কিছু জিনিস পাচ্ছি। আমি বলেছি সিম্পল মানে সরল বাক্য যেখানে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনিট ভার্ব থাকে। আমি আবার বলেছি যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকলে ওটাকে ক্লজও বলা হয়। তার মানে সিম্পল সেন্টেন্সটাকে আমরা ওয়ান ক্লজ বিশিষ্ট সেন্টেন্স বলতে পারি। আমি আবার বলতে পারি যেহেতু সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকে, এবং আমরা জানি একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকলে ওটার নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ। আবার যদি সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, সিএম প্লাস সাবজেক্ট প্লাস, সিএম মানে কি বলতো? ক্লজ মার্কার। ক্লজ মার্কার বলতে আমাদের রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত আর ছোটবেলায় কমপ্লেক্স করার জন্য আপনারা যা যা করছেন, ইফ, প্রোভাইডেড, আনলেস, আনটিল, যা আছে বিফোর, আপনার যত কিছু আছে সবকিছু সিএম এর ভিতরে অন্তর্ভুক্ত পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সিএম মানে ক্লজ মার্কার, কিন্তু আমাদের এই সিম্পল সেন্টেন্সে দেখেন কোনো ক্লজ মার্কার থাকে না। কেন থাকে না? মানে এখানে থাকি তো একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব। তার মানে এইবার আমরা 3 নাম্বার লাইনে লিখতে পারি, কি বলেন তো? 3 নাম্বার লাইনে লিখতে পারি এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অথবা প্রিন্সিপাল অথবা মেইন ক্লজ বিশিষ্ট সেন্টেন্স। লেখেন, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অথবা মেইন অথবা প্রিন্সিপাল ক্লজ বিশিষ্ট সেন্টেন্স। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, সাধারণত প্রত্যেক প্রতিষ্ঠানে বিসিএস প্রার্থীরা ইংরেজিতে 15 থেকে 20টা ক্লাস পেয়ে থাকেন, এবং যেখান থেকে সাধারণত 20 অথবা 22 মার্ক ওঠানো যায় সাধারণত। এবং আপনারা যেহেতু নতুন, আমি আগেই ঘোষণা করেছি, আমি আবার বলছি, একটা পরিচিত বাংলাদেশে একটা কোর্স আছে 0 থেকে ইংরেজি গ্রামার কোর্স, যেই কোর্সটা মূলত আমিই করাই থাকি। আমাদের বিসিএস বেসের ছেলে মেয়েদের জন্য যেই টপিকগুলা পড়াবো ওগুলা আমাদের ওই 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সের লেকচার শিট দিয়েই পড়াবো, এবং আপনাদের প্র্যাকটিস করার জন্য ওই লেকচার শিটটাও পিডিএফ আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ, এবং বাকিটা আপনাদের যে বই দিব বই থেকে করে নেবেন। তার মানে আমরা মূলত 3টা পয়েন্ট বলেছি। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, একটা সাবজেক্ট ও একটা ফাইনিট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট, মানে এটি একটি কি বলতো? ওয়ান ক্লজ বিশিষ্ট থাকবে। ওয়ান ক্লজ কেন হবে? কারণ এখানে একটা ক্লজই থাকে, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব বলে একটা ক্লজই হয়। আর একটা ক্লজ হইলে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব পেলে ওটা কি ক্লজ হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের অপর নাম হচ্ছে মেইন ক্লজ। এখন ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল অথবা মেইন ক্লজে কি থাকে না? কোনো প্রকার ক্লজ মার্কার থাকে না। এই জন্য লিখবো এটি একটি ইন্ডিপেন্ডেন্ট, মেইন অথবা প্রিন্সিপাল ক্লজ যেখানে কোনো ক্লজ মার্কার থাকে না। এই 3টা পয়েন্ট লেখা হলে আমরা একটু ডিসি লিখে দেবো। ডিসি মানে লিখছি এবং বুঝছি। দেখেন বিসিএস ক্যাডার হওয়ার আগে আপনারা ডিসি বানাই দিচ্ছি। তা ভালো হয়নি আমার লাইফে। দেখেন বয়স তো আর কম হলো না, এই প্রথমবারের মতো গতকাল আমি এক্সরে করাইতে গেছি। আমি মানসিকভাবে খুবই শক্তিশালী মানুষ আলহামদুলিল্লাহ। টানা 6 ঘন্টা আমি পা মাটিতে রাখতে পারিনি, এবং পা আপনার ঠিক ধরেন আপনার এটা পায়ের গোড়ালি,
ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এভাবে ঘুরে গেছিল, 180 বলা যাবে, 360 ডিগ্রি হবে মনে হয়। ঠিক এইভাবে ঘুরে আমি যে আপনার ফ্লোরে পড়ছি, ফ্লোরে বলতে পাকার উপরে পড়ছি। মানে কেন ইমাজিন, আল্লাহ মানে অনেক কিছু ঘটতে পারতো, মানে কেন জানি কিছু ঘটে নাই, খুব অল্পতে সেরে গেছে। এবং আমি বললাম যে আমি প্রথমবারের মতো এক্সরে করতে গেছি, যেখানে আলহামদুলিল্লাহ কিছু ধরা পড়ে নাই। এবং ডাক্তার আমাকে শুধু এটা বলছিল যে আপনি 7 দিন টানা বেড রেস্ট থাকেন, কিন্তু আমি যেই মানুষ, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আহ, এইটা হচ্ছে এই অবস্থায় আমাদের ঝামেলা হয়, সব হবে সব। আচ্ছা, একজন বলছেন ক্লোজ মার্কার সম্পর্কে একটু বলি, চলে খাতা একটু লিখে নেন ক্লোজ মার্কার। এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স যখন করব তখন কাজে লাগবে আমাদের। লেখেন ক্লজ, সিএম, সিএম মানে হচ্ছে ক্লজ, CLAUSE, ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার কি কি হয়? অপশন এ নাম্বার লেখেন, রিলেটিভ প্রোনাউন, যেমন হু, হুম, হুস, হুইচ, হোয়াট, দ্যাট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওকে। 2 নাম্বার রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কি কি বলেন তো? হোয়ার, হোয়েন, হাউ এবং হয়, এই চারটা। এখানে আরো অনেক কিছু অন্তর্ভুক্ত হয়, হাউ মাছ, হাউ মানি, হাউ অফেন, এই টাইপের অন্তর্ভুক্ত হয়। এই যে হাউ মাছ যেটা হয়, এটা হাউ থেকেই হয়। হোয়ার এবার হয়, হোয়ার আবার যেখান থেকে এটা হোয়ার থেকে হয়, কিন্তু মূল এই চারটা, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাব অর্ডিনেটিং কনজাংশন, CONJUNCTION। এটা সহজভাবে আমি মনে রাখার জন্য বলি, ওই ছোটবেলায় ইন্টারমিডিয়েট অথবা ক্লাস 9-10-এ কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য যা যা করছেন সবগুলোই সাবঅর্ডিনেট কনজাংশন অন্তর্ভুক্ত। কমপ্লেক্স করার জন্য যা যা করছেন সবগুলাই সাবঅর্ডিনেট কনজাংশনের উপরে, সাবঅর্ডিনেটিং কনজাংশনের উপরে প্রতিষ্ঠিত। তাহলে এখানে আমরা কি কি দিয়ে করছিলাম মনে আছে? ওমা, এখানে আমরা কি কি দিয়ে করছিলাম মনে আছে? এটা আমি একটু মুছে দিলাম উপরেটা, আমি আশা করি আপনি লিখে ফেলছেন। কি কি দিয়ে করছিলাম মনে আছে? তাহলে এই দুইটা মুছে, রিলেটিভ প্রনাউন মুছে দিলাম, রিলেটিভ অ্যাডভার্ব মুছে দিলাম। তার মানে আমরা রাখলাম শুধু এইটা, অনেকগুলো লিখবো তো এই কারণে। সাবঅর্ডিনেটিং কনজাংশনের ভিতরে কি খুব পরিচিত, কি বলেন তো? সিন্স, as, if, unless, lest, lest, এটা নট লিস্ট, PROVIDED, provided, PROVIDING, providing that, so that। এরপরে do, TSOUGS, do, although, before, after, before, after, before, after। এরপর লিখবেন because, because। কিছু বাকি আছে বলেন তো? until, till, unless, ও unless শব্দটা লিখছি মনে হয়। তাহলে কি বলতো? since, as, if, unless, তারপর হচ্ছে lest, এটা 43 BCS মনে হয় আসলো। তারপর হচ্ছে provided, providing that, so that, though, although, before, after, because, until, till। ঠিক আছে, এই সবগুলা লেখা হলে আমরা সিএমডি লিখে, মানে সিএমডি লেখা শেষ আমাদের। ক্লোজ মার্কার, এই যা কিছু দেখছেন ক্লোজ মার্কার, এটা লেখার দরকার ছিল এই কারণে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে আমি আপনাকে জাস্ট একটা কথা বলবো, একটা কথা বলে 2 নাম্বার কথা বলে কমপ্লেক্স সেন্টেন্স পড়া শেষ। ঠিক আছে, এই জন্য আমি বলেছি যে ইংরেজি পড়াটা আপনাকে যেই পড়াটুকু দিছি, হোমওয়ার্ক আগের ক্লাসগুলো দেখবেন, ক্লাস হচ্ছে আপনার করবেন। আপনার টার্গেট তো 47তম ক্যাডার হওয়া, শোনা, আপনার 47তম প্রিলি পাস না। এই জন্য আমি বলছি ওরিয়েন্টেশন ক্লাস করতে হবে।
ওরিয়েন্টেশন ক্লাস না করলে আপনি বুঝতে পারবেন না, কোর্সের মূল ভিত্তিটা আপনি বুঝতে পারবেন না। কেমন? ওকে, সিএমডি মানে ক্লোজ মার্কার ডান। এবং গ্রামার অংশটুকু আমার ক্লাসের বাইরে কিছু পড়ার দরকার নেই। যেই কথাটা বলছিলাম যে আমরা সাধারণত প্রচলিত যে কোনো কমার্শিয়াল কোচিং এ আপনার ইংরেজির উপরে আপনাকে 15-20টা ক্লাস দিবে, যাতে 20-22 কমন পাইতে পারেন। আমি আপনাকে ইংরেজি গ্রামার এবং সাহিত্যতে 30 ওটাই দিব, আর বাকি সব সাবজেক্ট হচ্ছে 100 উঠাবেন। এরপরও ওটা পারবেন না, এরপরও পারবেন না। আমি ইংরেজি গ্রামার এবং সাহিত্যতে আপনাকে 30 উঠাই দেবো, এমনিতেই উঠাই দেবো। আমি কেমনে উঠাই দেবো এটা আমার দায়িত্ব। আপনি শুধু আমার ক্লাস করবেন, যা যা বলি তা করবেন, আর কিছু করার দরকার নেই। আর বাকি সব সাবজেক্ট মিলে 100 পারবেন না। এরপরও যদি না পারেন তাহলে আপনার ধরে নিতে হবে হয় কপাল আপনার ডাপড়া, নাহলে আমার ডাপড়া। মোছা গেলে ওকে। সিম্পল সেন্টেন্স। চলেন তো প্রশ্নের উত্তর করে দেখি পারেন কিনা। দেখেন এখানে যেহেতু আমি আবার বলছি, এইখানে যেহেতু এটা আমার 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সের শীট, তো এই জিনিসগুলো এই কারণে লেখা। ধরেন সিম্পল সেন্টেন্সে কি লেখা আছে? সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেন্স, দেখেন অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। এখানে যা বলা আছে ইংলিশে ওটা আমি বাংলায় বলেছি। এবং এটা কে বলছে বলেন তো? এটা নেসফিল্ডের মন্তব্য। আবার বাট এ সিম্পল সেন্টেন্স মে অলসো হ্যাভ ওয়ান অর মোর নন ফাইনাইট ভার্ব অন পিসি দাস কি বলছে? আমরা বলছি কি ফাইনাইট ভার্ব থাকবে। এখন একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকতে পারে একটা, আর সাবজেক্ট থেকে একটা ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব ওই সেন্টেন্সে 20টা থাকলে আমার সমস্যা কি? এই জন্য পিসি দাস এটাই বলছে যে একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, এতে তো আমাদের কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল এই উদাহরণগুলো আমাদের ওখান থেকে নেওয়া। পরবর্তীতে যেমন আমি আপনাকে বলি, একটা উদাহরণ দেই, খুব খেয়াল করেন। একটা উদাহরণ দেন। ফর এক্সাম্পল প্রথম যে উদাহরণটা দেয়া আছে, হি গোস টু স্কুল টু রিড এন্ড রাইট। দেখেন এখানে ভার্ব কয়টা আছে বলেন তো? এই দেখেন একটা ভার্ব আছে। এই যে টু রিড এবং টু রাইট, এখানে টুটা উজ্জ্ব আছে কারণ আমাদের টু দিতে হয় না আমাদের এন্ডের কারণে। তাহলে টু একটা দুইটা ভার্ব, এই দুইটাই নন ফাইনাইট ভার্ব। মূল ভার্ব কয়টা বলতে? একটা ভার্ব একটা সাবজেক্ট। একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কোনো সমস্যা নেই। 2 নাম্বার দেখেন, গোয়িং হোম হি ফাউন্ড হিজ মিল রেডি। তাহলে গোয়িং হোম একটা নন ফাইনাইট ভার্ব, তারপর আমাদের এই যে দেখেন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা কোন সিম্পল সেন্টেন্স। এইবার আপনি দেখুন, খুব খেয়াল করেন, যেহেতু আমি বলেছি আমাদের এটা আমাদের কি কোশ্চেন বলেন তো? ইংরেজি কোর্সের লেকচার শিট দিয়ে পড়াচ্ছি। প্রচুর পরিমাণ প্রশ্ন দেখবেন এমপিকিউ দেয়া, এটা আপনি প্র্যাকটিস করবেন। আপনার ইংরেজি আর নতুন করে পড়া লাগবে না ইনশাল্লাহ। এমপিকিউ, বিশেষ করে বিসিএস এর যে টপিকগুলো আছে, এমপিকিউ মানে মোস্ট প্রবাবল কোশ্চেন, যেই কোশ্চেনগুলো এখনো আসেনি কিন্তু সামনে আসবে। কি বলছে বলেন তো? এ সিম্পল সেন্টেন্স হ্যাজ, এতক্ষণ আপনাকে পড়াইছি, এবার আপনি উত্তর করেন। এ সিম্পল সেন্টেন্স হ্যাজ, দ্রুত উত্তর করেন তো, উত্তর কোনটা হবে? এ সিম্পল সেন্টেন্স হ্যাজ, একটা সিম্পল সেন্টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ গঠন হয় কি দিয়ে বলেন তো? সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হয় ক্লজ, আর সিএম দিয়ে হয় ডিপেন্ডেন্ট। তাহলে সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব মিলে ওটা কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ হয়। সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হলে ওটা কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ হয়। কিন্তু আমরা প্রিন্সিপাল সিম্পল সেন্টেন্সে কি পড়েছি বলেন তো? ওখানে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমাদের এখানে সিএম থাকে না, সাধারণত ক্লজ মার্কার থাকে, উত্তর হয় না। বি নাম্বার কোঅর্ডিনেট ক্লজ, এটা আমরা মানে কম্পাউন্ড সেন্টেন্সে পড়বো। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত ক্লজকে কোঅর্ডিনেটিং ক্লজ বলা হয়। তাহলে এটা আমরা একটু পরে আলোচনা করবো, এটা উত্তর না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সিম্পল ক্লজ বলতে দুনিয়ায় কোনো ক্লজ নাই। উত্তর কি বলেন তো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম কি? মেইন ক্লজ। আরেকটা নাম কি বলেন তো? প্রিন্সিপাল ক্লজ। যে প্রশ্নগুলো আপনারা ইন ফিউচার বিভিন্ন পরীক্ষায় পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, A simple sentence consists of dash clause. A simple sentence consists of dash clause. One clause হতে পারে, two clause জীবনেও না, one more than one clause কি more than one clause, একের কিন্তু more than two clause। সঠিক উত্তর কোনটা বলেন তো? one clause। সিম্পল সেটে কয়টা ক্লজ থাকে? one clause। এটা আবার দেখেন পরীক্ষায় প্রশ্ন আসছে। 3 নাম্বার যে প্রশ্নটা, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, হোয়াট ইজ আ সিম্পল সেন্টেন্স। দেখেন কত সুন্দর করে ডেফিনিশন করছে। এটা বিগত বছরে আসা প্রশ্ন, এটা আমার এমপিকিউ না। এটা বিগত বছরে আসা প্রশ্ন, আমার এমপিকিউ না। দেখেন এটা পরীক্ষা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 19-20 সেশনে। যেই কথাটা আমি আলোচনা করেছি ঠিক এই কথাটাই প্রশ্ন এসেছে। হোয়াট ইজ আ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কি? একটা ছোট সেন্টেন্স না, এখানে ছোট বড় প্রশ্ন আসছে না। বলছে এন অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হইতে পারে। সিম্পল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে, কে বলছে? সিম্পল সেন্টেন্স কি ইন্টারোগেটিভ হইতে পারে না? হইতে পারে, অপারেটিভ হইতে পারে, কোনো সমস্যা কি? ওকে, 2 নাম্বার,
এন ইজি টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স, মানে সহজে বোঝা যায় এরকম সেন্টেন্স উত্তর হয় না। সঠিক উত্তর কোনটা বলেন তো? এ ওয়ান ক্লোজ সেন্টেন্স। এ ওয়ান ক্লোজ সেন্টেন্স। বলেন সিম্পল এস সি লেখেন, মানে সিম্পল সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আপনার ক্লিয়ার। সিম্পল ক্লিয়ার হয়েছে কিনা বলেন দ্রুত। নয়নের আলো বন্ধ। সিম্পল ক্লিয়ার। সবার সিম্পল ক্লিয়ার? ওকে। পরবর্তীতে এরপর আপনার কাজ কি বলেন তো? এই যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি সব কি করবেন বলেন তো? সব প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন? সব প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন বলেন? সব প্রশ্ন হচ্ছে এগুলো দেখবেন সব বিগত বছরের প্রশ্ন। আমি যদি আরো দুই একটা প্রশ্ন যদি আপনাদের দেখাই, এগুলো সব বিগত বছরের প্রশ্ন। দেখবেন বিকজ অফ হিজ ইলনেস, দেখেন খুব খেয়াল করে দেখেন। বিকজ দুই একটা প্রশ্ন আপনি দেখাই, নাহলে আপনার আবার যদি সমস্যা হয়। দেখেন জাম্পিং আপ হি রেন অ্যাওয়ে, দেখেন এটা একটা নন ফাইনিট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কোথায় বে? সিম্পল সেন্টেন্স। ওকে। আচ্ছা, এরপরে বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড, হি সাবজেক্ট কুড নট অ্যাটেন্ড, নটটা বাদ যে কুড অ্যাটেন্ড হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব কি হবে বলেন তো? সিম্পল সেন্টেন্স। এরকম ভাবে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে আপনাদের, এইরকম ভাবে প্রশ্ন আসবে, বলবে যে এটা কোন ধরনের সেন্টেন্স। দা টাইগার, দেখেন দা টাইগার হ্যাভিং ফলেন, হ্যাভিং ফলেনটা হচ্ছে আমাদের কি বলেন তো? আমাদের নন ফাইনিট ভার্ব। আচ্ছা, হি ক্লাইম্ব দ্য, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে কি বলেন তো? ফাইনিট। সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব ইজ ইকুয়াল টু সিম্পল সেন্টেন্স। ওকে। আচ্ছা, এরপরে খাতায় লেখেন কমপ্লেক্স সেন্টেন্স। খাতায় লেখেন কমপ্লেক্স সেন্টেন্স। আমরা খাতায় কমপ্লেক্স সেন্টেন্স খুব ইজিলি পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, খাতায় লেখেন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স একটা পয়েন্ট লিখবেন, লিখবেন একটি প্রিন্সিপাল ক্লজ। আপনাকে প্রিন্সিপাল ক্লজ শিখেছি ওই যে দেখেন সিম্পল সেন্টেন্সে শিখেছি, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, ওটার নাম কি? প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ থাকবে মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব। 2 নম্বর পয়েন্ট লিখবেন, এক বা একাধিক সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ মানে মনে আছে ওই যে সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কি বলেন তো? সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আর 3 নাম্বার যেটা দিয়ে আপনি পরীক্ষার হলে প্রশ্ন দেখাবেন, সিএম থাকবে। সিএম শুধু একটা প্রশ্নই থাকবে, একটা ক্লজেই থাকবে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স। ক্লজ মার্কার শুধু এই যে, এই জন্য আমরা বিস্তর আকারে ক্লজ মার্কার লিখে দিয়েছি। পার্থক্যটা হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। 2 নাম্বার কি বলেন তো? প্রিন্সিপাল এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। অনেকে ঝামেলা রাখতে পারেন, প্রিন্সিপাল আপনি তো সবসময় সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট জয়েন দ্য মিটিং, তারা আপনি এটাই পড়ে আসছেন। বাক্যে কখনো কখনো কঠিন করার জন্য একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ মানে সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সিএমটা আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্সের সাইন হচ্ছে সিএম। কমপ্লেক্স সেন্টেন্সের সাইন হচ্ছে কি বলেন তো? সিএম। সিএম মানে ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার থাকা মানে হচ্ছে ওটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স পড়া শেষ। মানে প্রথমবার যদি যখন আমরা সিএম বা ক্লোজ মার্কারটা যেহেতু আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারছি, এবং যেহেতু ক্লজটা আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি, মানে প্রিন্সিপাল ক্লজ ওই যে আমাদের প্রিন্সিপাল ক্লজ সিম্পল সেন্টেন্সে থাকে, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আরেকটা কি থাকতে পারে? এক বা একাধিক সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে পারে। আর মূল কথা এখানে কি থাকবে? সিএম থাকবে। এতটুকু লিখা হলে সিডি লিখবেন। সিডি মানে কমপ্লেক্সের যা লিখছি এটা লিখে ফেলছেন।
অনেক মেসেজ দিছি, সিনও করে না, এডও করে না। কই এড করবে আপনারে? কোথায় অ্যাড করে না? অ্যাড করে না কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না করলে আপনার এই প্রায় 1100 ছেলে মেয়ে অ্যাড আছে কিভাবে? আপনি আবার মেসেজ দিন, তাইলে হবে। আবার মেসেজ দিন 01571161608। আপনার হচ্ছে তো 01571 এটা মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি আমারে অ্যাডমিনরা বহু বলবান দিয়েছে হোয়াটসঅ্যাপে কি করে মেসেজ করতে ওটা জানেন না, তাই এবার বলেন ওরা গ্রুপে রাখা উচিত। এইখানে হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে কল দিবে, জীবনে রিসিভ হবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমার কি কি সমস্যা আছে এটা বলবেন, দেখবেন আপনি সলভ করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু ক্লাসে না। ঠিক আছে, ক্লাসে না। ওকে, নেক্সট চলেন তো সিম্পল সেন্টেন্সে দুই একটা প্রশ্ন সলভ করি। ওকে, কি আছে বলেন তো? বলছে এ কমপ্লেক্স সেন্টেন্স ইজ ওয়ান হুইচ কন্টেন্স one independent clause and one subordinate clause. Okay, two subordinate clause, two independent clause, neither of the above. উত্তর করেন তো দ্রুত, দ্রুত উত্তর করেন। সরি, দ্রুত উত্তর করেন। দ্রুত উত্তর করেন। এ কমপ্লেক্স সেন্টেন্স ইজ ওয়ান হুইচ কন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স সেটাই যেখানে থাকে, কি থাকে বলেন তো? দেখেন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে কখনোই জীবনেও না, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। আর এখানে কি বলছে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। সাধারণত একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা প্রিন্সিপাল ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একের অধিকও থাকতে পারে, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো অফকোর্স লাগবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অফকোর্স লাগবে। এটা যদি করে থাকেন, এটা যদি পেরে থাকেন, 2 নাম্বার কোশ্চেনটা সলভ করবেন। এটা আপনাদের সর্বশেষ 45 বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল। এবং বলে রাখা ভালো, আপনার যদি প্রশ্ন আসে তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসবে। অন্যান্য পরীক্ষায় সিম্পল সেন্টেন্স থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসলে অবশ্যই অবশ্যই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা উত্তর করেন। ওয়ার্ক ফার্স্ট লিস্ট, লিস্ট না লিস্ট। দেখেন তো এটা এটা করাই নেই। ওয়ার্ক ফার্স্ট, এই যে লিস্ট পেয়ে গেছে, আর কিছু দেখার দরকার আছে? এই লিস্ট মানে সিএম, দেখেন এই যে সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সিএম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকা মানে কি বলেন তো? সাবঅর্ডিনেট ক্লজ। আর সিএম থাকা মানে কি বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স। ঝামেলা শেষ। সিএম থাকা মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আরেকটা কোশ্চেন করেন, আরেকটা কোশ্চেন করেন, আরেকটা কোশ্চেন করেন। কোশ্চেন নাম্বার 9, বাকিগুলো পারবেন। 9 নাম্বার কোশ্চেনটা করে ফেলেন। এখানে অল TSAT, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দি না, অল দ্যাট গ্লিটার্স। কোশ্চেন নাম্বার 9 করেন। এক্স্যাক্টলি। চোখের নজরে বলেছি তোমারে। ও আনসার দেখা যায়। হ্যাঁ, পরে আমি ডাকছি রে। কমপ্লেক্স লেখেন সিসি, কমপ্লেক্স লেখেন সিসি মানে কমপ্লেক্স, বুঝছেন? সিতে কমপ্লেক্স, সিতে ক্লিয়ার। কম্পাউন্ড সেন্টেন্স, POUND, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। শুনেন, আমি চাইলে এটা আপনার যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো ক্লাসের 10 মিনিটের ভিতরে আপনার আলোচনায় একই সাথে 4টা 5টা 6টা করে টপিক রাখবে, শেষ করে দিবে। কিন্তু ওটা আপনার পড়তে হবে, আর বাসায় বাসায় পড়তে হবে। আপনি কিছু বুঝবেন না, কিছু মুখস্থ করবেন,
সবকিছু মিলিয়ে আপনার একটা মানে উড়াদোড়া একটা অবস্থা হবে পড়াশোনার, কিন্তু আপনার পরীক্ষাটা উড়াদোড়া হবে না। ওই জিনিসটা আমি চাইনি করতে আপনাদের সাথে, বোঝানো গেল? ওই জিনিসটা আমি সত্যিকার অর্থে চাইনি। নেক্সট, কম্পাউন্ড সেন্টেন্সে যেটা আমাদের বলতে হবে, খুব খেয়াল করেন। 1 নাম্বার, শুধু লিখবেন সাধারণত। সাধারণত দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে। সাধারণত দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, দুটি পিসি। পিসি মানে কি বলুন তো? প্রিন্সিপাল ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশন, CONJUNCTI, কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা কোরিলেটিভস। আর কোরিলেটিভস লেখার দরকার নেই, আপনার এত ভিতরে তো প্রশ্ন দরকার নেই। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, এই ঝামেলা শেষ। এতটুকু। সাধারণত প্রিন্সিপাল ক্লজ কয়টা থাকবে বলুন তো? 2টা, মানে কমপক্ষে 2টা ক্লজ থাকবে। এখানে কি বলুন তো? অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট না, এটা অ্যাটলিস্ট। কমপক্ষে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য কমপক্ষে 2টা ক্লজ থাকবে, মিনিমাম 2টা ক্লজ থাকবে। এবং 2টা ক্লজ কি দ্বারা যুক্ত থাকবে আমাদের মনে রাখতে হবে। 2টা ক্লজ কি দ্বারা যুক্ত থাকবে? এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা অথবা কোরিলেটিভস দ্বারা। না, আমরা এত কোরিলেটিভ জানার দরকার না। আপনি জাস্ট, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, আপনার একটা ধারণা আছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ওই যে 1 নাম্বার প্রশ্ন সলভ করাইতে যে আপনার মাথায় ঢুকাই দিছি কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কারণে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনটা সম্পর্কে শুধু জেনে যাব, তাহলে আমাদের পড়া শেষ। এবার খাতায় লিখবেন কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন। আগে পরিচিত করে লিখি, লেখেন এন্ড, বাট, or, and, but, or, yet, so, therefore, otherwise। আচ্ছা, or else, অথবা else। রেফারেন্স বইগুলোতে আপনি দেখবেন যে ওই যে or else শব্দটাই দেয়া আছে, কিন্তু কখনো কখনো প্রশ্নকর্তারা or else এর পরিবর্তে শুধু else ব্যবহার করে। রেফারেন্স বইগুলোতে দেখবেন আপনি, পিকেটি সরকারের স্যার টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার। আচ্ছা, আমি নিউ অ্যাডমিট হয়েছি, মুখস্থ করাগুলো মাইরে ফেলাইছেন না? একদম মাইর দিব, উল্টা পাল্টা কমেন্ট করা যাবে না। মুখস্থ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কবির যে কোনো জিনিস বুঝবেন না, কবির ভাই পেজের মেসেঞ্জারে কথা বলেন। ক্লাস নিয়ে এসে এত কথা বলা যায় না তো বাইরের টপিকে। এন্ড, বাট, অর, ইয়েট, সো, দেয়ারফোর, আদারওয়াইজ, অর এলস, অথবা শুধু এলস থাকবে। তবে সঠিক কিন্তু এটা সঠিক কিন্তু এটা। পিকেটি সরকার এর টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার বলেন, অথবা মাইকেল সোয়ানের বই বলেন, অথবা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বলেন, যেখানেই বলেন এই শব্দটাই দেয়া আছে। তবে কখনো কখনো এটাও ব্যবহার করা যায়। এরপর লেখেন নট ওনলি, ডট ডট, বাট অলসো। এরপর লেখেন বোথ, ডট ডট, এন্ড। এরপর আইদার, ডট ডট, অর, নাইদার, ডট ডট, নর। কিছু বাকি আছে দেখেন তো, এন্ড, বাট, অর, ইয়েট, সো, দেয়ারফোর, আদারওয়াইজ, তারপরে অর এলস, অথবা এলস, নট অনলি, বাট অলসো, তারপরে বোথ, ডট ডট, এন্ড, আইদার, অর, নাইদার, নর। আপাতত মনে হয় কিছু বাকি নেই, এতটুকু লেখেন, আর বাকি লাগবে না, থাকলেও লাগবে না, এর বাইরে আসবেন ইনশাল্লাহ। লেখা শেষ হলে আমরা সিডি লিখবো। সিডি মানে কোঅর্ডিনেটিং কনজাংশন লেখা শেষ। সিডি মানে কোঅর্ডিনেটিং কনজাংশন লেখা শেষ।
সিডি মানে কোঅর্ডিনেটিং কনজাংশন লিখে শেষ। ফরটা লিখেন না এখানে, ফরটা ফর আপনার সাবঅর্ডিনেট কনজাংশন হয়, এটা হয়, এটা আমরা সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচে পড়াবো, এখানে লিখেন না। এখানে যে কটা লিখে দিছি এই কটা লিখেন। আপনি যতটুকু হজম করতে পারবেন, যেই কাছে আমি ঠিক ততটুকু। আপনার কাছে এমন মনে হতে আরে আর 3-4টা প্রশ্ন আছে, আপনি দেখবেন সামনের ওই টপিকে আমি ওই 3-4টা আলোচনা করে দিছি। আমি জানি আপনাকে কখন কোন সময় কতটুকু দিতে হবে ইনশাল্লাহ। গান হবে কি ওটা? পা নিয়ে কথা বলতে পারতেছি না, গান হবে কি রং না? গান তো লাগেই থাকে সব সময়, কিন্তু এটা উচিত না আর কি। মানে একটু ব্যালেন্সে চলতেছি তো, নাইলে আল্লাহ হঠাৎ করে এই জিনিস দিবে কেন? একটু ব্যালেন্সে চলতেছে, ঠিকঠাক করতে হবে। মানে আমার সারা লাইফের গ্রাফ যদি দেখি, আমি যখন একটু একটু আপনাদেরকে দেয়া আছে কনজাংশন গুলো দিয়ে দিছি, কেমন কিছু আরো কিছু আছে এখানে দিয়ে দিছি, ঠিক আছে? ও একটা সংজ্ঞা দেয়া আছে, এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান বাট, এই যে কোঅর্ডিনেট কনজাংশন, এই যে আরো অনেক আছে, লাইক, এন্ড, বাট, ওর, তারপরে এজ ওয়েল এজ, আইদার ডট ডট অর, নাইদার ডট এটসেট্রা, এনএস ফিল্ড কথা বলছে, ঠিক আছে? এটা লাগবে না আপনাদের, ঠিক আছে? ওকে, কি বলা আছে বলেন তো? এ কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ ড্যাশ প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এটা বিগত বছরের প্রশ্ন আসছে। আল্লাহ, দেখছেন? আর দেখেন, আমি চিন্তা করি না যে বিগত বছরের প্রশ্ন আসে, খুব খেয়াল করেন। ওই যে বলছিলাম যে মিনিমাম 2টা ক্লজ থাকতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে, মিনিমাম 2টা ক্লজ থাকতে হবে। তাই কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ, অবশ্যই থাকতে হবে মোর দেন 1 ক্লজ, একের বেশি ক্লজ থাকতে হবে, ঠিক আছে? বি নাম্বার, 3টা থাকা বাধ্যতামূলক না, 4টা থাকাও বাধ্যতামূলক না। না, উত্তর তথ্য মন্ত্রণালয়ের প্রশ্ন আসে, আনসার কোনটা? এ নাম্বার। কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ, খুব খেয়াল করেন, কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজ কি থাকে? না। ডিপেন্ডেন্ট ক্লজ কোন জায়গায় থাকে? সাবঅর্ডিনেট ক্লজ। আরে না, সাবঅর্ডিনেট ক্লজের অপর নামে নন ফাইনাইট ক্লজ, না কোঅর্ডিনেট ক্লজ। উত্তর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা মনে আছে পড়াইছিলাম যখন আপনাদের এই কথা বলছিলাম যে ক্লজ পড়াইছিলাম, মনে আছে? একটা সেন্টেন্স আমরা বাদ দিছিলাম ক্লোজ। আপনাদের অনেকেরই জানার কথা, না অনেকেরই জানার কথা, ক্লোজ যখন পড়াইছিলাম তখন একটা ক্লজ বাদ দিছিল, ওটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কেন বাদ দিছিলাম মনে আছে? এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে, এদিক তাকান, বাকিগুলো পারবেন। যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে, এই যে 5 নাম্বার প্রশ্নটা মানে খুব সম্ভবত এটা বিসিএস এর প্রশ্ন আসা, 5 নাম্বার কোশ্চেনটা কত? 40তম বিসিএস এর প্রশ্ন আসে, দেখেন 40তম বিসিএস এর প্রশ্ন আসছে, আবার 45তম বিসিএস এর প্রশ্ন আসছে। আচ্ছা, খুব খেয়াল করেন, উই মাস্ট নট বি লেট এলস দে আছে। এলস থাকলে আমাদের কি বলেন তো? কম্পাউন্ড না কমপ্লেক্স? কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের যেটা সামনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আমার যেটা মনে হয় যে বলা থাকবে যে আদারওয়াইজ যুক্ত একটা সেন্টেন্স আছে। তা আদারওয়াইজ শব্দটাকে আমরা কি হিসাবে জানি ভাই বলেন তো? আদারওয়াইজটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে জানি। এইবার প্রশ্ন করবে যে ইউ উইল ফেল, এইটা আসলে কোন ধরনের ক্লজ? তখন ম্যাক্সিমাম ছেলে মেয়ে উত্তর করবে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। না, এটা প্রিন্সিপাল ক্লজ না। যখন আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে গেল, তখন ওটার নাম কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। যখন কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে গেল, তখন ওইটার নাম আর প্রিন্সিপাল ক্লজ থাকলো না, ওটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছেন? বলেন, বুঝতে পারছেন? যখন এটার নাম, যখন কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে গেছে, তখন ওটার নাম কি বলেন তো? কোঅর্ডিনেট ক্লজ। ওখানে ওটার নাম আর প্রিন্সিপাল ক্লজ। এটা ইন ফিউচার একটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ এটা ভুল করার সম্ভাবনা অনেক বেশি। বাকিগুলা এমনিতেই পারবেন। যে আমাদের ওয়ার্কার দেখেন, এই যে ডু অর ডাই, স্টার ডু অর ডাই, ওয়ার্ক ওর আছে, ওর দেয়া আছে, লুক আউট এন্ডস এন্ড দেয়া আছে, আইডেন্টিফাই দ্য সেন্ট, এগুলো এমনিতেই পারবেন, বাকিগুলো নিজেরা করবেন। তারপরে হচ্ছে আমাদের দ্য সেন্টেন্স হি এইটস এন্ড দেয়া আছে, সেম জিনিস, এগুলো পরীক্ষা আসবেও না। ইউ মাস্ট ওয়ার্ক ফর সাকসেস, ইউ মাস্ট ওয়ার্ক ফর সাকসেস মেক ইট কম্পাউন্ড, এটা লাগবে না এগুলা। তারপর হচ্ছে দ্য সেন্টেন্স হি ইজ ডিনার, এই যে দেয়ার ফর দেয়া আছে, এরপরে এন্ড দেয়া আছে, এগুলো বাকিগুলো এমনিতেই পারবেন ইনশাআল্লাহ, আশা করি। তার মানে আমরা আজকের টোটাল ক্লাসটাই আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করলাম। কিসের উপরে বলেন তো? আমি বলেছি যে আপনি আপনার জীবন সপ্তাহে তো 1-1.5 ঘন্টা এমনিতেই বসেই থাকেন, 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয়। ইংরেজি গ্রামার অংশের যে আমাদের 15 বা 20 মার্ক থাকে, এই অংশটুকু এবং সাহিত্য অংশের জন্য শুধু আমার ক্লাসটা ফোকাস করেন।
দেখবেন আপনার অটোমেটিক্যাল হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের যে বিষয়টা আলোচনা করলাম সার্বিক অঙ্গ মানে দিক দিয়ে যদি আলোচনা করি, তো সিম্পল সেন্টেন্স পাইলাম কি থাকবে, সিম্পল সেন্টেন্স চিনবো কি করে, পরীক্ষা প্রশ্নে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে। যদি প্রশ্ন হয় নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, তাহলে উত্তর করব কি দিয়ে বলেন তো, দেখবো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা, নাই। তারপরে দেখবো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা, নাই। তাহলে বাকি যেটা থাকবে এটা উত্তর। বুঝাতে পারলাম? তাহলে সিম্পল সেন্টেন্সে একটা একটা ক্রুশাল প্রশ্ন হচ্ছে যে সিম্পল সেন্টেন্সটা কোন ধরনের ক্লজ বিশিষ্ট প্রশ্ন, ওয়ান ক্লজ বিশিষ্ট প্রশ্ন। বোঝানো গেল? আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশন যদি আমাদের বলে নিচের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, আমরা শুধু কোঅর্ডিনেটিং কনজাংশনটা জানবো। এখানে একটা সিক্রেট প্রশ্ন, আমি কি বললাম, কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হলে প্রিন্সিপাল ক্লজের নাম পরিবর্তন হয়ে কি হয়, কোঅর্ডিনেট ক্লজ হয়। এটা ইন ফিউচার কোনো একটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার কমপ্লেক্স সেন্টেন্স বললাম, কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। সাধারণত একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, কিন্তু একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। কম ওখানে কি থাকবে, শুধু সিএম থাকবে। সিএমটা আমি লিখে দিলাম যে এটা সিএম। বলেন টোটাল পড়াটুকু মনে রাখতে আপনার 5 মিনিট খরচ করার বেশি হয় না, কিন্তু যারা লাইভ ক্লাস করেনি তাদের ঠিকই 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবে। এইবার আপনার কাজ কি জানেন, এই যে লেকচার শিটটা, এটা আমি ক্লাসের পরেই অ্যাডমিনদেরকে আমি বলে দিব যে তোমরা ফিটস ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। আজকে আগামীকাল সকালে আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন এখানে প্রায় 50 থেকে 60টা প্রশ্ন আছে। আপনি দেখবেন, দাগাবেন, একটু খাতায় করবেন যে আপনি গত ক্লাস এই আজকের ক্লাসের কথাটা মনে আছে কিনা, আপনি জাস্ট প্র্যাকটিস করে ফেলবেন। আলহামদুলিল্লাহ, ডান। বুঝতে পারলাম? বলেন ক্লাস কেমন বুঝছেন? শেষ। বলেন ক্লাস কেমন বুঝছেন? আমি এখানে কমেন্ট আমি পড়তে পারি না, আপনারা জানেন আমি প্রত্যেকটা জিনিস সকালে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কোর্স নিতেন সেটা কি এখন হয়? এটা হয় না। আমি যে একটু আবার শুরু করবেন ইনশাআল্লাহ। দেখেন, এই এদিক তাকান, আমি এইখানে সবার মন্তব্য পড়তে পারি না। গতকাল আপনারা 200, গত 1 মাসের পারফরমেন্স নিয়ে আপনারা 200 জন মন্তব্য করেছেন। প্রত্যেকটা কমেন্ট খুঁজে খুঁজে আমি পড়েছি, এবং যেখানে যেখানে সমাধান, যেখানে যেখানে আপনারা চান ওটা আমি সংস্কার করার কাজ চেষ্টা করেছি, এবং হাতে অলরেডি নিয়েছি। আমি ক্লাসের পরে আপনাদের গ্রুপে পোস্ট করব যে আজকের ক্লাস ইংরেজিটা কেমন হয়েছে, বিস্তারিত আপনি একটু লিখবেন। কারো যদি সমস্যা থাকে খোলা মনে লিখবেন। কবির ভাই কোনো সমস্যা থাকলে ওটাকে মানে কোনোদিন কারো ক্রিটিসিজম সহ্য করতে পারে না, বিষয়টা এরকম না। আপনার ক্ষুধা মনে লিখবেন যে আজকের ক্লাসটা এরকম, এতটুকু আমি বুঝতে পারছি, এতটুকু আপনি বুঝতে পারেন, তবে অনেকটা বললেন, তখন আপনার আমার স্টেপস নিতে সুবিধা হয়। বুঝতে পারলাম? আমি আমাদের সিক্রেট গ্রুপেই একটা পোস্ট দিব যে আজকের ক্লাসটা কেমন বুঝছেন 47তম ব্যাচের। আপনি যতটুকু বুঝছেন, যেরকম বুঝছেন এতটুকুই লিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ হাফেজ। কারণ আমি এখানে সবার কমেন্ট পড়তে, তারপরে 2-1 জনের পড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাইন্ডলি শিটগুলা দিয়ে দিতে বলেন। কাইন্ডলি শিটগুলো কোথায় দিয়ে দিতে? কোঅর্ডিনেটিং ক্লজ কি, কোঅর্ডিনেটিং কনজাংশন এর পরের ক্লজটা, পরেরটা এবং আরেকটা দুইটাই তো। পরেরটার আগে তো ভাই প্লিজ একটা গান করেন ভাই, জাস্ট ফর মোটিভেশন। আল্লাহ, লামান কয় জাস্ট ফর মোটিভেশন। জাস্ট ফর মোটিভেশন যদি গান গায়, হ্যাঁ? তোমায় কত ভালোবাসি, অন্তর্যামী জানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। এইরকম গান গাইতে কো যখন আগের গার্লফ্রেন্ডের কথা মনে হয়ে যায়। যাই হোক, আল্লাহ হাফেজ।